हिंदुस्तान एक जमहूरी मुल्क है। इस मुल्क में सेकुलरिज्म बेहद ज़रूरी है। लिहाजा एनआरसी, एनआरपी और सीएए का डर दिखाकर बीजेपी हुकूमत एक अलग कानून, काला कानून लाना चाहती है। आज प्रेस क्लब में नागरिकता के शरणार्थी नाम की एक किताब का इजरा किया गया। इस मौके पर नॉर्थ कलकत्ता लोकसभा कंस्टिट्यूंसी के कांग्रेस सीपीआईएम एलआईसी कैंडिडेट प्रदीप भट्टाचार्य और साउथ कोलकाता लोकसभा कंस्टिट्यूंसी के सीपीएम कांग्रेस एलाइंस एमपी कैंडिडेट सायरा हलीम मौजूद थे और इन लोगों ने अपनी बातें रखी एनआरसी के मुताबिक। आइए हम सुनते हैं कि प्रदीप भट्टाचार्य और सायरा हलीम ने नागरिक থেকে শরণার্থী উদ্বোধন করলেন। খুব প্রাসঙ্গিক এই ভোটের বাজার বলে নয়, সামগ্রিক দিক দিয়ে দেখতে গেলেও এটি খুব প্রাসঙ্গিক এই কারণেই যে আমাদের সমাজের মধ্যে যে একটা ঐক্যের বন্ধন আছে, কারখানার শ্রমিক হোক, মাঠের কৃষক হোক, বা হোয়াইট কালার জব হোক, বা যে কোনো জায়গায় হোক না কেন, সমাজের যে কোনো কোণেই হোক না কেন, আমাদের মধ্যে যে একটা ঐক্যের বন্ধন আছে তাকে যেন চ্যালেঞ্জ করছে এই এনআরসি। অর্থাৎ এটাকে ভেঙে দিতে হবে। এই যে সামাজিক একটা সম্মিলিত রূপ, এটা ওদের পছন্দ হচ্ছে না। কপিলবাবু সুন্দরভাবে ব্যাখ্যা করছিলেন, আমি শুনছিলাম মনোযোগ দিয়ে। এই আইনটি আসার আগে, এই আইনটি যখন 2019 আসার আগে আমাদের একটা হোম স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ে, আমি তখন হোম স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ছিলাম, সেই মিটিংয়ে ওরা একটা পুঁথি আমাদের কাছে, একটা রিপোর্ট আমাদের কাছে প্লেস করে। সেই রিপোর্টে আমি প্রথম জানতে পারি যে আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ এসব জায়গা থেকে যারা আসবে শরণার্থী, দোজ আর রিলিজিয়াস পারসিকিউশন, মানে ধর্মীয় কারণে চাপ সৃষ্টি করার ফলে তারা ওই সব জায়গার থেকে ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে, রিলিজিয়াস পারসিকিউশন। এবং সেখানে ধর্মের নাম উল্লেখ পর্যন্ত করা হলো, হিন্দু, বৌদ্ধ, জৈন, খ্রিস্টান ইত্যাদি ইত্যাদি, মুসলিম শব্দটি বাদ। তো এটা সঙ্গে সঙ্গে আমার স্ট্রাইক করলো। আমি মিটিংয়ের মধ্যেই প্রথমেই বললাম যে আমি তো বুঝতেই পারছি না, আই ডু নট আন্ডারস্ট্যান্ড হাউ দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ ট্রাইং টু ব্রিং অল দিস থিংস বিফোর আস। আমি তো বুঝতেই পারছি না এগুলো আমাদের সামনে নিয়ে এলেন কেন। কারণ আমাদের সংবিধান তো বলছে যে ধর্মের কারণে কোনো আইনকে খণ্ডিত করা যায় না। খণ্ডিত ধর্ম দিয়ে, ধর্মের কারণে একটা এমন আইন করব যাতে যাতে আইনটা ধর্মের জন্য আইন আনা হচ্ছে, বিশেষ একটি ধর্মের জন্য বাদ দেওয়ার জন্য, বিশেষ ধর্মের জন্য এবং বিশেষ ধর্মকে বাদ দেওয়ার জন্য। এইরকম আইন সংবিধান অ্যালাউ করে না। এবং যখন আমি মিটিংয়ে বললাম যে ঠিক আছে, আমরা কয়েকজন কনস্টিটিউশনাল এক্সপার্ট যারা আছেন তাদের ডেকে পাঠাই। অবশ্য ওইখানে অনেক বিজেপির সাংসদও ছিলেন, তারা যুক্তির খাতিরে অস্বীকার করতে পারলেন না এবং আমরা ডাকলামও তাদের মধ্যে একজন প্রাক্তন সেক্রেটারি জেনারেল লোকসভা, তিনিও এসছিলেন, তাকেও ডাকা হয়েছিল। এবং প্রত্যেকেই, যাদের ডেকেছিলাম প্রত্যেকেই কিন্তু এক বাক্যে একটা কথা বললেন যে এই ধরনের আইন আনা সম্ভবপর নয়। যদি সরকার এটা আইনে আনতে চান
তাহলে সরকার ভুল করবেন, কারণ সংবিধান এটাকে কখনোই মেনে নিতে পারবে না। তারপর বেশ কিছুদিন কেটে যায়। একদিন আমরা শুনলাম না, ইতিমধ্যে আবার একটা ঘটনা ঘটলো, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া একটা সার্কুলার ইস্যু করলে, তাতে সম্ভবত 21টা জেলা, আমি ঠিক বলতে পারছি না 21টা না 15টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের অথরিটি দিলেন যে তোমরা এই যেসব ধর্মের মানুষেরা রিলিজিয়াস পারসিকিউশনের জন্য ভারতবর্ষে আসতে বাধ্য হয়েছে, হিন্দুরা, তাদের তোমরা রেশন কার্ড থেকে আরম্ভ করে অল দি ফেসিলিটিস ওয়ার নাগরিকরা যেটা এনজয় করে সেই ফেসিলিটিগুলো দিয়ে দিতে পারো। তখনও আবার আমি সমস্ত অফিসারদের ডেকে বললাম, এটা আবার কি ধরনের ব্যাপার হলো? 15টা না 21টা আমার ঠিক মনে নেই, যাই হোক কয়েকটা জেলার সমাহর্তাদের দায়িত্ব দেওয়া হলো। এটা তো হতে পারে না, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমাদের স্ট্রংলি অপোজ করতে হবে, এবং আমার মনে আছে আমরা স্ট্যান্ডিং কমিটির থেকে অপোজ করেও পাঠিয়েছিলাম। আমাদের পরপর স্ট্যান্ডিং কমিটি যখন এই জিনিসগুলোকে অপোজ করছিল, তখনই কেন্দ্রীয় সরকার চিন্তা করে নিলেন যে আমাদের নতুন আইন এই আইনকে 2003-এর আইনকে পরিবর্তন করে এটাকে আরও কঠোর করতে হবে এবং আইনটাকে ইমপ্লিমেন্ট করতে হবে। ইতিমধ্যে আসামের ঘটনা, যেটা কপিলবাবু বললেন, সেটা ঘটনা, এবং আসামের কিছু মানুষ তারা সুপ্রিম কোর্টেও গিয়েছিলেন, এবং আমি জানি না কোর্টের রায় কিভাবে, এই ধরনের একটা রায় এসেছিল, সরকার যেভাবে বাছাই করছিলেন, চালের মধ্যে থেকে খাকর বার করার মতো বাছাই শুরু করে দিয়েছিলেন। মুসলমান সম্প্রদায়ের মানুষ, যারা মুসলমান সম্প্রদায়ের মানুষদের তাড়াতে গিয়ে কিন্তু দেখা গেল যে ডিটেনশন ক্যাম্প আসামে যেগুলো হয়েছিল তার মধ্যে ম্যাক্সিমামই কিন্তু হিন্দুরা। তার কারণ হচ্ছে এই যে বাপ ঠাকুরদা, কপিলবাবু ঠিকই বলেছে, আমি নিজে গিয়েছিলাম আসামে, 3 দিন ছিলাম, এবং বিভিন্ন সেক্টরের যারা বন্ধুরা আছেন, ক্লাব আছে, বিভিন্ন এনজিও আছে, অধ্যাপক সমাজ এসেছিলেন, শিক্ষক সমাজ এসেছিলেন, শ্রমজীবী সমাজ এসেছিলেন, তারা নিজেরা এসে বলছেন, দেখুন আমার ঠাকুরদা গুয়াহাটিতে এসছেন আজ থেকে 40 বছর আগে, আমার জন্ম এখানে, কিন্তু আমাকে যেহেতু আমি তাদের স্যাটিসফাই করতে পারিনি কাগজ দেখিয়ে। আরে কাগজ সবাই রাখে কোথায়? একটা মজদুর মানুষ, সে কোথায় কাগজ রাখবে বলুন তো? আমরাই কাগজ রাখতে হিমশিম খেয়ে যাই। সে কাগজ দেখাতে পারেনি, তাকে ডিটেনশন ক্যাম্পে ঢুকিয়ে দিয়েছে। আমি আপনাদের এই বইয়ে পড়ছিলাম এক ভদ্রমহিলা গল্প, যে তাকে কিভাবে ডিটেনশন ক্যাম্পে পাঠানো হয়েছে। মন্ত্রী অমিত শাহকে পার্লামেন্টের ভেতরে আমি প্রশ্ন করেছিলাম যে আপনি কি জানেন যে ডিটেনশন ক্যাম্পে কত মানুষ আছেন, এবং তাদের যদি হিন্দু এবং মুসলমান হিসেবে আপনাদের ভাষায় ভাগ করতে চান তাহলে কতজন হতে পারে হিন্দু, কতজন মুসলমান? তাতে দেখা গেল উনি যে উত্তরটা দিলেন, গোল গোল করে উত্তর, আসলে ওনার কাছে কোনো পরিসংখ্যান ছিল না। সেই জন্য উনি বললেন যে প্রায় ইকুয়ালি, প্রায় সমান সমান, হবে ইসে লাগতা হয় সমান সমান হোগা, এরকম একটা গোল গোল উত্তর দিলেন। এখন আমাদের পার্লামেন্টে লিডার অফ দ্য পার্টি ছিলেন গোলাম নবী আজাদ। আমার স্পষ্ট মনে আছে, আমি আজাদজিকে বললাম, আজি যে এই যে আইনের খসড়া আমাদের সামনে প্লেস করা হয়েছে, এটা লোকসভায় ওরা জবরদস্তি হয়তো পাস করিয়ে নেবে, কিন্তু রাজ্যসভায় যেন এটা কোনো মতে পাস না হয়, আপনি এটা দেখবেন। এবং উনি কথা দিয়েছিলেন, এবং তারপরে রাজ্যসভায় বিলটা আসার আগেই বিলটাকে নিয়ে গভর্নমেন্টের সঙ্গে অপোজিশন পার্টির তীব্র বাকবতুন্ডার পর এটা একটা জয়েন্ট পার্লামেন্টারি কমিটির কাছে পাঠিয়ে দেওয়া হয়। সেই জয়েন্ট পার্লামেন্টারি কমিটির চেয়ারম্যান ছিলেন বিজেপির উত্তরপ্রদেশের একজন সাংসদ। আমি অধীর চৌধুরী, তারপরে আরও কয়েকজন আমরা কমিটির মেম্বার ছিলাম। তো আমার স্পষ্ট মনে আছে, আমরা সেই কমিটির মিটিংও কিন্তু বারে বারে এই এনআরসির ব্যাপারে আপত্তি জানিয়ে বলেছিলাম, এটা কিন্তু আমাদের পক্ষে ভয়ঙ্কর ক্ষতিকারক হবে। একই তো পার্টিশনের পর সত্যিই তো
একটা ক্ষত রয়ে গেছে। আবারও আপনারা যদি এই জিনিসকে নিয়ে আসেন এবং এনআরসির নামে হাঙ্গামা বাঁধাবার চেষ্টা করেন, সেটা একটা সাংঘাতিক গোলযোগ আমাদের সমাজ জীবনের মধ্যে তৈরি হবে। আসলে সরকার চেয়েছেন যে আমাদের দেশকে একটা ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে তারা চাইছেন যে ধর্মীয় মেরুকরণটাকে স্পষ্ট করা হোক এবং প্রতিফলিত করা হোক, প্রয়োগ করা হোক। তাহলে পরে ওদের বক্তব্য হচ্ছে এতে যদি আমাদের কাছ থেকে 10%, 20%, 30% ভোট চলে যায় যাক, তা সত্ত্বেও আমরা মেরুকরণটাকে একদম পরিপূর্ণ রূপ দিতে চাই, যাতে ভারতবর্ষের চেহারাটা সেকুলার এই শব্দটার থেকে মুক্তি পায়। এই হচ্ছে ওদের মূল বক্তব্য। আমি তো বিজেপি বহু বন্ধুদের জিজ্ঞেস করে দেখেছিলাম, তোমরা এই সেকুলার শব্দটার উপর এত তোমাদের ক্রোধ কেন, এত রাগ কিসের জন্য? তো পৃথিবীর বহু দেশেই তো সেকুলার শব্দটা ব্যবহার করে, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, জৈন, বহু খ্রিস্টান কান্ট্রিজ, তারা তো যেমন গ্রেট ব্রিটেনে সব ধর্মের প্রায় বলতে গেলে আমি জানি না ঠিক, কিন্তু আমি জানি মুসলিম এবং হিন্দু, জৈন, খ্রিস্টান এই ধর্মের, অন্য ধর্মগুলোর বিশেষ করে হিন্দু, মুসলিম এদের একটা দিনকে ওরা অবজার্ভ করে। যেমন আমাদের দীপাবলি উৎসব ওদের দেশের পার্লামেন্টে ওরা পালন করে থাকে। তো এইরকম পৃথিবীর বহু দেশই করে থাকে। সুতরাং সেকুলারের ওপরে তোমাদের এত রাগ কেন? তো বলছে তোমরা সেকুলার বলতে কেবলমাত্র আমাদের দেশের কিছু সংখ্যক যে মুসলিম ভাই আছে তাদের পেট্রোনাইজ করছো, আর তাদের তোমরা তোষণ করছো, এই শব্দটা ব্যবহার করছে। কিন্তু আমি বোধহয় বুঝিয়ে বললাম এটা তো আমাদের সংবিধানে নেই। এবং আপনি যদি সার্ভিস কন্ডিশন দেখেন তাহলে পরে আপনার খারাপ লাগবে এই কারণে যে আমাদের দেশে যে কমিশনগুলো রয়েছে তারা পরিষ্কার বলছে যে সার্ভিস পাওয়ার ক্ষেত্রে মুসলমানদের সংখ্যা কম। এই যে প্রশ্নগুলোর, এইগুলো যে বাস্তব চিত্রগুলো যখন তাদের সামনে তুলে ধরা হয় তখন ওরা পরিষ্কার বলে যে এগুলো ছেড়ে দিন, এইসব কমিশন এগুলো দিয়ে কিছু হবে না। আসলে আমাদের দেশটা হিন্দু রাষ্ট্র করতে হবে। দেখুন, আমি নিজে হিন্দু, আমি বিজেপির বহু বন্ধুকে চ্যালেঞ্জ করে বলেছি যে তুমি আমার পাশে বসে হিন্দু ধর্ম ব্যাখ্যা করো, আর আমি করছি। তাতে যদি তোমার লোকেরা আমার কথা বক্তৃতায় হাততালি না দেয় আমি রাজনীতি ছেড়ে দেবো। কারণ আমি বলছি তুমি হিন্দু বলতে পারো কিন্তু তুমি হিন্দুত্বের কিছুই জানো না। হিন্দু যে একটা বিশাল বট গাছ, সেই গাছে সব পাখি যে বসতে পারে এই বোধ ধারণা তোমার একেবারেই নেই, আমার আছে। যে জন্য আমি তোমাকে মার্কেন্ডীয় চণ্ডী কয়েকটা শ্লোক পড়ে বুঝিয়ে দিতে পারবো যে চণ্ডীর ভেতরে কি বলা হয়েছে, গীতার ভিতরে কি বলা হয়েছে। তুমি পারবে না আমার সঙ্গে। এখন কথাটা হচ্ছে সংকীর্ণ রাজনৈতিক মানসিকতা নিয়ে, উগ্র মানসিকতা নিয়ে সমাজকে যদি কেউ খণ্ডিত করতে চায় সে কিন্তু হিন্দু বলে নিজেকে দাবি করতে পারে না। আমি হিন্দুত্ববাদী বলে কেউ যদি নিজেকে মনে করেন সেটা তার দিক থেকে ভুল ধারণা। হিন্দু প্রসারিত রূপ সকলকে সমানভাবে করে। ঈশ্বর আল্লাহ তেরি নাম সবকে সম্মতি দিয়ে ভগবান। সকালবেলায় উঠে রামচন্দ্রকে স্মরণ করতেন, যিনি প্রার্থনা করতেন, কিন্তু তিনি ইসলাম ধর্মকে সবথেকে শ্রদ্ধা করতেন, ভালোবাসতেন। স্বামী বিবেকানন্দ করতেন, রামকৃষ্ণদেব করতেন। যত মত তত পথ, সব ধর্মই সত্য। আজকে সেই সত্যের হাত থেকে আমরা যদি যারা দেশকে অন্যদিকে নিয়ে যাবার চেষ্টা করছে, সত্যের পথ থেকে বিপথে নিয়ে যাবার চেষ্টা করছে, তার বিরুদ্ধে আসুন আমরা সবাই মিলে রুখে দাঁড়াই, আমাদের দেশকে রক্ষা করি। এটাই আপনাদের কাছে আমার একান্ত প্রার্থনা। কপিলবাবু বললেন আমরা জিতলে নিশ্চয়ই লড়াই হবে পার্লামেন্টে। আমার এবং আমার দলের যতখানি শক্তি ছিল আমরা লড়াই করেছি, ভবিষ্যতে লড়াই করব। এই প্রতিশ্রুতি শুধু আমার কনস্টিটিউয়েন্সি বলে নয়, বাংলার মানুষের কাছে, ভারতের মানুষের কাছে দিতে চাই। জয় হিন্দ, বন্দে মাতরম।
যা যা মেম্বার্স আছে ওনার সবকে আমি অনেক অনেক প্রণাম, অনেক অনেক ধন্যবাদ জানাই। Firstly, I like to iterate that no human being is illegal. আমি এটাই বলতে চাই, কোনো মানুষের ইলিগাল নয়। तो यहाँ पे जब भारतीय जनता पार्टी is trying to implement a law that is intrinsically divisive in nature, এটা माने की इसका मतलब क्या है? जब ये एनआरसी लागू करने का लास्ट जब एनआरसी लागू हुआ था और लागू करने का प्रयत्न हुआ था, that was in 1951. Now, if you see a few years earlier before the COVID crisis, the government started getting into a frenzy and they said we need to implement the NRC. So now, if you look at what has transpired past couple of years to the update, जो अभी latest update है मैं आपको बता रही हूँ 2024 में जब असम लागू होने का प्रयत्न चल रहा था, उस दौरान क्या-क्या घटनाएं घटी हैं। तो सबसे पहले ऑलमोस्ट 27 लाख लोग अपने आधार कार्ड को गवा चुके हैं। दे हैव नॉट बीन एबल टू एक्सेस आधार कार्ड। तो आपने एक तो मीनिंग जाने जा आधार कार्ड ता पाबंद ना, तो जो आधार कार्ड नहीं मिलेगा तो उसका क्या महत्व होता है, क्या मीनिंग होता है। वी नीड टू गेट इनटू द निटी-ग्रिटीज एंड अंडरस्टैंड द ह्यूमिलेशन, द हैरेसमेंट, द अटर dehumanization that is happening in the name of NRC, National Register of Citizens. Now, when you do not have an Aadhaar card, people are deprived of jobs. They are deprived of applying for government jobs or even applying for basic health care facilities. अगर आपका आधार कार्ड नहीं होता, ये हमारी जो सरकार है हमें तोड़ रही है कि हम लोग ऐसे मेंटली हैरेस हो जाएं कि कोई हम लोग नौकरी के लिए अप्लाई नहीं कर सके। कोई गवर्नमेंट अस्पताल में कोई चिकित्सा के लिए जाएगा, वो चिकित्सा का जो साधन है उसको उपलब्ध नहीं कर पाएगा। यू विल नॉट बी एबल टू एक्सेस द बेसिक हेल्थ केयर फैसिलिटीज। सो इट्स नॉट अ मैटर ऑफ जोक इफ 27,000 पीपल आर डिवॉइड ऑफ आधार कार्ड्स। अभी बायोमेट्रिक्स के की कथा আছে আপনি শুনেন। बायोमेट्रिक्स जिन लोगों का ये जिन लोगों का नाम नहीं है एनआरसी में, तो वो लोग बोल रहे हैं कि बायोमेट्रिक्स फ्रीज हो रहा है। सो द फर्स्ट एंड 2 phases द पीपल हुज नेम डिड नॉट कम आउट, थर्ड फेज बोल रहे हैं कि ये बायोमेट्रिक्स फ्रीज हो रहा है। तो दैट मीन्स दे आर इन अ लिम्बो। बेसिकली ऑल दीज lakhs of people are in a limbo where they are unable to apply for jobs. They are waiting to be put in detention camps. The government is already detention camp. आपको पता है क्या होता है? It is a subhuman condition. जब आपको declare करा जाता है कि आप citizenshipless हैं, you do not have a home, you do not have a nationality, and your life is worse than a subhuman. এটাই মিনিং আছে। যদি সরকার চায় ডিটেনশন ক্যাম্পকে একটু to send people, it means you are subjected to a lifelong humiliation. तो ना इन लोगों को राशन कार्ड मिलेगा, ना वोटर कार्ड मिलेगा, और यहाँ पे they will be deprived for their basic rights for no fault of theirs. और बायोमेट्रिक्स भी इन लोगों के लॉक हो जाएंगे। दैट मीन्स दे कैन नॉट मूव फ्रॉम वन कंट्री टू अनदर और दे कैन नॉट इवन मूव फ्रॉम देयर बेसिक स्टेट। अब देख लीजिए, अभी इसका पॉलिटिक्स समझिए। हर एक का एक मैथ होता है कि इसका राजनीति भी एनआरसी का समझना होगा। जब एनआरसी व्हेन दे आर डिप्राइव्ड ऑफ सिटीजनशिप, दे कम अंडर द अम्ब्रेला ऑफ सीए। नाउ व्हाई सीए डिस्क्रिमिनेटरी? ये डिस्क्रिमिनेटरी क्यों है ये साधन, दिस लॉ सीए? Because it says A, B, C, D community, everybody can come under the umbrella. अमित शाह ने आपने सुना होगा जो ऐलान किए थे, ये वो सब सीए के अंडर में सिटीजनशिप मिल जाएगा aside one community. So please आपने एक तो भावना चिंता करो कि which community is being deprived of. So हमारे भारत में कहा गया है कि all the world, or rather we respect every culture, every race, every religion, and Vasudeva Kutumbalam. That means the whole world is our family. पूरा राष्ट्र ही हमारा परिवार है। यहाँ के जितना भी जनसंघ है, हम सब परिवारवासी एक ही देश के हैं।
So it is going against the fundamentals of the ethos of which our constitution stands on. The members of a constituent assembly, जब उन लोगों ने जो constitution frame किया था, पहला क्या लफ्ज आता है, we the people of this country give to ourselves this constitution. हम भारत के लोग, हम अपने आप को ये संविधान प्रस्तुत करते हैं. It did not say this minister, this prime minister, this president is going to give you, this constitution. What does it say? It says हम भारत के लोग अपने आप को ये संविधान प्रस्तुत करते हैं. तो it is firstly illegal जो आप देख रहे हैं. What is happening in broad daylight? They're trying to implement a law that discriminates on religion and that is favoring citizenship based on your religion. भाई अहमदिया कम्युनिटी को क्यों नहीं देंगे आप लोग? बाकी भी कम्युनिटियां हैं. शियाज नहीं है परसिक्यूटेड कम्युनिटी, वो लोग भी परसिक्यूटेड कम्युनिटीज हैं. और भी हैं, ट्राइबल्स हैं. There are a lot of other people who have been out of the purview of the main caste and religions. उनका क्या होगा? It cost I think 1600 crores if I'm not wrong. This whole mammoth exercise cost the exchequer 1600 crore. It is not a joke. They could have built schools with this. They could have built hospitals with this. They could have ensured that there's so many deaths that you got to see during the COVID-19 pandemic. This did not happen. However, it did, and it is tragic. ये बहुत दुखद बात है कि 1600 करोड़ रुपए खर्च हो रहे हैं एक फालतू एक्सरसाइज में, जहां आपको कहते हैं आप जो है मानव नहीं है, आप ह्यूमन बीइंग नहीं है, आप कीड़े मकोड़ों की तरह रहिए, कहीं भी आप डिटेंशन कैंप में रहिए, आपका कोई वो नहीं है, आप बिल्कुल बेदखल हो गए हैं अपनी नागरिकता के लिए. एंड आई एम टेलिंग यू, वी आर गोइंग टू फाइट अगेंस्ट दिस डिवाइसिव लॉ. एवरी नुक एंड क्रैनी. हम लोग हर जो भी हमें प्लेटफॉर्म मिले, हम ऐसे डिस्क्रिमिनेटली काले कानून के खिलाफ कोई भी हमें प्लेटफॉर्म मिले, चाहे पार्लियामेंट मिले, with the will of the people, with your support, if we enter the parliament, we are going to fight against this divisive law. सड़क पर लड़ेंगे इसके खिलाफ. আমি লড়াই করব এনআরসি সিএ বিরুদ্ধে পার্লামেন্টে, যা আপনি আমাকে সমর্থন করবেন, या मैदाने লড়াই জারি রাখবো আমি লড়াই. আর আমি এটাই বলতে চাই that কোনো মানব ইলিগাল নয়. এটাই আমার বলছি कि কোনো মানব এখানে কোনো মানুষ ইলিগাল নয়. और এই লকে বিরোধ করতেই হবে और लड़ाई करते होवे. तो ये जो काला कानून हमारे ऊपर जो थोपा जा रहा है ये सरकार में, इसका कोई और दो राय है नहीं. इसके लिए हर प्लेटफॉर्म में जो मिलेगा लड़ेगा. जब ये एनआरसी इम्प्लीमेंट हो रहा था, मैंने दिल्ली में बहुत दिन मार्च किया, ग्राउंड पे चढ़कर वॉक किया मैंने सबके साथ, स्टूडेंट लोग के साथ, बाकी लोग जो आंदोलन जीवी थे उन सबके साथ किया. दिल्ली में भी लड़ाई की, पार्क सर्कल से लेके खिदरपुर, कहाँ. वसीम कपूर जी भी जब जीवित थे, when he was alive, we were doing anti-NRC protests all across Calcutta. तो एटाई लड़ाई चलবে. और এটা আপনি যা কালা কানুন আপনি যা দেখছেন ওই কালা কানুনকে সমাপ্ত করতে হবে. We need to end this, and someone needs to meet Mr. Narendra Modi in the eye and ask him some tough questions, not कि आप आम कैसे चूसते हैं नरेंद्र मोदी जी. এটা আপনার জব, এটা আপনার कार्य कि जिज्ञासा करते ही होबे. Everybody, and I am requesting all of you, my friends in the media, you need to ask some really tough questions to the powers at stake. They're ruining the cultural fabric of our country. They're ruining the secular thread of our country, and there's not a single voice who can ask them tough questions. You need to ask them. You need to resist them. We are resisting them. We are activists. We are resisting them at every platform. जो हमें प्लेटफॉर्म मिल रहा है हम resist कर रहे हैं. मीडिया में बोल रहे हैं हम लोग बकायदा. पिछले जब से ये 7-8 साल 6-7 साल से, कोरोना काल से पहले जब एनआरसी लागू हो रहा था ये असम में, उस वक्त हमने ये निकाला. नाउ आप ये समझ लिए जो मजाक भारत के नागरिकों के ऊपर डाला जा रहा है, इट इज टू अदर सर्टेन कम्युनिटीज. अदर मतलब कि आप जो न्यूरेमबर्ग लॉ जब पास हो रहा था जर्मनी में, तो कौन बने थे देश के दुश्मन? जू कम्युनिटी, यहूदी जो कम्युनिटी होती है, यहूदी कौम होती है, उनको अदराइजेशन कर दिया गया था. दैट यू आर द अदर्स.
তো ওই ল এখানে একটু ভারতীয় জনতা পার্টি পাস করতে চায়, or rather they are passing that it will be the same Nuremberg law which dehumanizes human beings. তো এই ব্ল্যাক লর বিরুদ্ধে লড়তেই হবে, and this is a war, it is not just a battle. We need to win this war and we are in it together. So thank you so much for releasing this very pertinent book, Joint Forum Against NRC. आप प्लीज पढ़िए, उसमें एक बहुत बेहतरीन पॉइंट्स हैं कि जो एनआरसी के खिलाफ और जो एनआरसी के जो इम्प्लीकेशंस होते हैं, आपने प्लीज रीड করুন और সবাইকে আপনি বলবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ। দেখুন, এটা আপনি যেটা বললেন সে খুবই সত্যি কথা। কারণ পার্লামেন্টে একটা সত্যি কথা বলতে হবে যে আমরা যখন এই কানুনটা যখন নিয়ে আসি অন্তত রাজ্যসভায়, লোকসভায় ওদের অনেক বেশি স্ট্রেন্থ ছিল, ওরা পাস করে নিয়েছে। রাজ্যসভাতে ওদের স্ট্রেন্থ ঠিক সেই রকম বেশি না থাকলেও রাজ্যসভায় যেটা প্রবলেম হয়েছিল সেটা হচ্ছে যে দু একটি দল যারা আমাদের কথা দিয়েছিল যে এই বিলের এগেনস্টে তারা ফাইট করবে, তারা বিপক্ষে ভোট দেবে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় তারা দেয়, তারপরে বিলটা তারা পাস করে নিতে পেরেছে। এখন আমাদের দিক থেকে যেটা ফাইট করা দরকার পার্লামেন্টে কানুন অনুযায়ী, আমরা উই হ্যাভ টু ফাইট, উই হ্যাভ বিন ফাইটিং, স্টিল উই আর ফাইটিং, এবং আমরা উই ফট দ্যাট টাইম, স্টিল উই আর ফাইটিং এগেনস্ট দিস ল। কারণ আমি নিজে লটা পড়েছি শুধু নয়, ল ফ্রেমওয়ার্ক যে খসড়াটা সেটা আমাদের যখন দেয় প্রথম, তখন তার বিরুদ্ধে থেকেই শুরু করেছিলাম আমরা পয়েন্ট ওয়াইজ যে এটাকে কেন বন্ধ করার প্রয়োজন আছে। এনআরসি প্রযুক্ত করার কথা বলা হয়েছে, ফলে আমাদের বুঝতে অসুবিধা হয় না যে আইনে ভারতবর্ষ দেশ বিভাগের ফলে যার দুটি ক্ষত রয়েছে পূর্ব এবং পশ্চিম প্রান্তে, এবং সেই ক্ষতের কারণে যে রক্তক্ষরণ মাঝে মাঝে ঘটতে থাকে, সেই বিষয়টি সম্পূর্ণ উপেক্ষা করে এমন একটি আইন এখানে আনা হলো এবং বলা হলো নাগরিক নন এই যে মানুষেরা 1948 সালের 19শে জুলাইয়ের পর থেকে যারা ভারতবর্ষে প্রবেশ করেছেন কোনো ভ্যালিড ডকুমেন্টস না নিয়ে, তারা সবাই বেনাগরিক। আর তারপরেই যদি বলা হয় যে একটা এনআরসি করা হবে, তাহলে আমাদের বুঝতে কোনো অসুবিধা হয় না যে কাদের বিরুদ্ধে এই অমানবিক এবং নিষ্ঠুর আইন ভারতবর্ষে আনা হয়েছে এবং কারা সেটা আনছেন। সেই আইনে কোনো দেশের উল্লেখ ছিল না, কোনো ধর্মের উল্লেখও ছিল না, এটা ঠিক। তো আমরা 2003 থেকে এই আইনটির বিরুদ্ধে আমরা আন্দোলন শুরু করি। তখন জনমত তৈরি করা যায়নি। এটা ঠিক যে মতুয়া মহাসংঘকে অবলম্বন করে আমরা এই আন্দোলনটাকে শুরু করি, কারণ তাদের একটা বৃহৎ সংগঠন আছে, সেই সংগঠনটাকে এই আন্দোলনের পিছনে যাতে ব্যবহার করা যায়। পরবর্তীকালে আপনারা জানেন 2010 সালে এই ধর্মতলায় বড় সমাবেশ হয়েছে। তো মতুয়ারা এই আন্দোলন, মতুয়া মহাসংঘ আন্দোলন করেছে মানেই শুধু এটা মতুয়াদের নাগরিকত্বের জন্য নয়, কারণ যে আইনটি আমি বললাম আপনাদের, এটি কোনো মতুয়া বা কোনো বিশেষ কোনো অংশের, বিশেষ কোনো বর্ণের বা শ্রেণীর মানুষের জন্য নয়, সমস্ত শ্রেণী বর্ণের মানুষের জন্য এই আইনটি। এবং ভারতবর্ষে যারা বংশানুক্রমে এখানে রয়েছেন, তারাও এনআরসি যখন করা হবে সেই সময় যে ডকুমেন্টস তাদের কাছে চাওয়া হবে তারা তো দেখাতে পারবেন না। এটা আমরা 2003 সালেই বুঝতে পেরেছিলাম। সেটা প্রমাণিত হয়েছে 2019-এ এসে আসামের ঘটনা দেখে, এবং আসামের ঘটনা দেখার পরে পশ্চিমবঙ্গের মানুষেরা হয়তো খানিকটা সতর্ক হয়েছেন। তার আগে পশ্চিমবঙ্গের বিশিষ্ট বুদ্ধিজীবীরা তারাও কিন্তু এটা ধরতে পারেননি। তো মতুয়ারা এটা আগে বলেছি যে আমরা এটা বুঝতে পেরেছিলাম এবং আন্দোলন শুরু করেছিলাম। যাই হোক, পরবর্তীকালে সকলে বুঝতে পেরেছেন আসামের ঘটনা দেখে। তারপরে 2019-এর যে আইন যেটা আনা হলো, সেটিও একটি অভিসন্ধিমূলক আইন।
2003-এর আইনটি হচ্ছে মূল আইন। তার উপরই নির্ভর করে 2019 মোদী সরকার বলেছিলেন যে আমরা এই যে ছিন্নমূল যে মানুষ তাদেরকে আমরা নাগরিকত্ব দিতে চাই। তিনি বারবার করে মতুয়াদের নামও উল্লেখ করেছেন, অকারণে সেটা করেছেন। তো সেই কারণে এই আইন। কিন্তু আমরা দেখলাম যে 2003 আইন যেটা, সেটা ছিল প্রকাশ্য একটা গভীর খাদ, সেই খাদে পড়ে যাব এইটা সবাই বুঝতে পারত। কিন্তু 2019 সেটা হলো একটা চোরাবালি। 2019 তার উপর দিয়ে আমার একটা আচ্ছাদন দেওয়া হলো যে সহসা সেটা বোঝা যাবে না, অথচ আপনি সেই খাদের মধ্যেই পড়ে যাবেন। এই জন্যই বলছি এই আইনটা হচ্ছে অভিসন্ধিমূলক আইন। এই অভিসন্ধিমূলক আইনে আমরা দেখলাম যে 3টি দেশের 6টি ধর্মীয় সম্প্রদায়কে বেছে নেওয়া হলো, একটি বিশেষ সম্প্রদায়কে বাদ রাখা হলো। তার অভিসন্ধির একটি পর্ব এখানে আমরা দেখতে পারলাম। তারা বললেন যে যারা দেশভাগের ফলে ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদেরকে আমরা নাগরিকত্ব দিতে চাই। হঠাৎ করে সেখানে আফগানিস্তান এসে উদয় হলো। আফগানিস্তান অখণ্ড ভারতবর্ষের অংশ ছিল কোনো কালে, তাহলে এটা কেন আনা হলো? আফগানিস্তান আনা হলো, কিন্তু তার আগে তিব্বতটা ভুলে যাওয়া হলো। কেন ভুলে যাওয়া হলো? এর পিছনে রয়েছে ওই বিদ্বেষ, এর পিছনে রয়েছে সেই অভিসন্ধি।